কথা অমৃত সমান। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। শুরু হচ্ছে পর্ব 1। নৈমিষারণ্য। ইতিহাস পুরাণ খুললেই দেখবেন নৈমিষারণ্য, মহর্ষিদের তপবন। সেখানে 12 বছর ধরে যজ্ঞ হবে এবং সেই যজ্ঞ চলছে। মহাভারত বলবে এটি কুলপতি শৌনকের আশ্রম। শুধু মহাভারত কেন, 18টা মহাপুরাণের বেশিরভাগটার আরম্ভেই সেই একই কথা। নৈমিষারণ্যে কুলপতি শৌনকের তত্ত্বাবধানে 12 বছরের যাগযজ্ঞ আরম্ভ হয়েছে। নানা দেশ থেকে নানা মুনি ঋষি এসেছেন এখানে। যজ্ঞ চলছে। ঋগ্বেদের ঋত্বিক ঋক মন্ত্রে দেবতার আহ্বান করছেন, সামবেদীরা সাম গান করছেন, যজুর্বেদের পুরোহিত অধর্যু ইন্দ্রায় বৌষট অগ্নয় স্বাহা করে আগুনে আহুতি দিচ্ছেন, আর অথর্ববেদের পুরোহিত ব্রহ্মা এই বিশাল যজ্ঞের সমস্তটার ওপর দৃষ্টি রাখছেন। কিন্তু সবার ওপরে আছেন কুলপতি শৌনক। 12 বছরের যজ্ঞ সোজা ব্যাপার তো নয়, সমস্ত দায়টাই তাঁর। তিনি কুলপতি। মহাভারতের ভাষায় নৈমিষারণ্যে শৌনকস্য কুলপতের 12 বার্ষিকী সত্রে। পিতৃকুল, মাতৃকুল, পক্ষীকুল, এমনকি কুলগুরু, এরকম অনেক কুলের কথা শুনেছি, কিন্তু কুলপতি কথাটা তো শুনিনি। বাবা টাবা গোছের কেউ হবে বুঝি? পণ্ডিতেরা বলবেন শুনেছ, মনে নেই। এমনকি এই ঘোর কলিযুগে কুলপতি তুমি দেখেওছ। খেয়াল করে দেখো, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলে রাজার সঙ্গে শকুন্তলার তখনও দেখা হয়নি। ঋষি বালকেরা রাজাকে মহর্ষি কণ্বের খোঁজ দিয়ে বলল, এই তো মালিনী নদীর তীরে কুলপতি কণ্বের আশ্রম দেখা যাচ্ছে। এষো খলু কাশ্যপস্য কুলপতেরনু মালিনী তীরম আশ্রম দৃশ্যতে। যখন এসব পড়েছিলুম তখন সিদ্ধ বাবা, কাঠিয়া বাবা প্রমুখের সামনে কাশ্যপ কণ্বকেও একজন মুনি বাবাই ভেবেছিলুম। পরে সত্যিকারের পড়াশুনোর মধ্যে এসে দেখেছি কুলপতি শব্দটার অর্থ নৈমিষারণ্যের মতোই বিশাল। এবং সত্যি কথা, কুলপতি গোছের মানুষ আমি দেখেওছি। কুলপতি হলেন এমনই একজন বিশাল বুদ্ধি অধ্যাপক ঋষি, যিনি নিজের জীবনে অন্তত 10,000 সংযমী বৈদিককে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়েছেন। মুনিনাং 10 সহস্রম অন্নদানাদি পোষণাৎ অধ্যাপয়তি বিপ্রর্ষি। তা 10,000 না হলেও অনেক ছাত্রকে বাড়িতে রেখে খাইয়ে দাইয়ে মানুষ করে পড়াশুনোর সুযোগ করে দিয়েছেন এমন অনেক ব্রাহ্মণ পণ্ডিতকে আমি দেখেছি, এবং অনেক অব্রাহ্মণ বিশাল বুদ্ধি মানুষও আমি দেখেছি যারা এই কুলপতির গোত্রে পড়তে পারেন। শৌনক এই মাপেরই মানুষ, হয়তো আরও বড়, কারণ বৃহৎ দেবতার মতো বৈদিক গ্রন্থ তাঁরই রচনা। মহাভারত কিংবা অন্যান্য পুরাণের আরম্ভে কুলপতি শৌনককে আমরা দেখেছি। তিনি হয়তো বৃহৎ দেবতার লেখক নন, কিন্তু তিনি যে বিশাল এক মহর্ষি তাতে কোনো সন্দেহ নেই। কারণ তা নইলে সমস্ত পুরাণকারই এই নৈমিষারণ্যের কুলপতি শৌনকের নাম ব্যবহার করতেন না। কুলপতি কণ্বের আশ্রম যেমন মালিনীর তীরে, কুলপতি শৌনকের আশ্রমও তেমনি গোমতীর কোল ঘেঁষা। গোটা ভারতে নৈমিষারণ্যের মতো এত বিশাল এবং এত সুন্দর তপবন বোধহয় দ্বিতীয়টি ছিল না। এখনকার উত্তরপ্রদেশের লখনৌ ছেড়ে মাইল 5 উত্তর পশ্চিমে গেলেই দেখা যাবে তীর তীর করে বয়ে যাচ্ছে গোমতী নদী। বর্ষাকালের জলোচ্ছ্বাস যাতে তপবনের নিরুদ্বেগ শান্তি বিঘ্নিত না করে, তাই নৈমিষারণ্যের তপবন গোমতী নদী থেকে একটু তফাতে, বাঁ দিকে। জায়গাটাও ভারী সুন্দর, ময়ূর, কোকিল আর হাঁসের ছড়াছড়ি। গরু আর হরিণ একই সঙ্গে চড়ে বেড়াচ্ছে, অথচ বাঘ সিংহের হিংসা নেই। শান্ত আশ্রম। এই নৈমিষারণ্যে এলে কোটি তীর্থ ভ্রমণের পুণ্য হয়।
নিমিষ মানে চোখের পলক। পুরাণ কাহিনীতে শোনা যায় গৌরমুখ মুনি নাকি এখানে এক নিমেষে দুর্জয় দানবের সৈন্য সামন্ত পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। যতস্তু নিমিষেণেদং নিহতং দানবং বলম, সেই থেকেই এই জায়গার নাম নৈমিষারণ্য। সুপ্রতীকের ছেলে দুর্জয় রাজত্ব করতেন এই অঞ্চলে। অসামান্য তার শক্তি। তিনি একদিন শুনলেন যে তাঁরই রাজ্যের অধিবাসী গৌরমুখ মুনির কাছে নাকি চিন্তামণি আছে। সেই চিন্তামণির কাছে যা চাইবে তাই পাবে। দুর্জয় দানব মণিটি চেয়ে পাঠালেন। মুনি দেখলেন ওই মণি অপাত্রে পড়লে পৃথিবী এবং মানুষের ক্ষতি হবে অনেক। তিনি মণি দিলেন না। কিন্তু দানব দুর্জয় মুনির এই পরার্থ চিন্তা মানবেন কেন? তিনি সসৈন্যে মুনির আশ্রমে রওনা দিলেন মণির দখল নিতে। দুর্জয়কে দেখতে পেয়েই বিরক্ত গৌরমুখ চোখের নিমেষে পুড়িয়ে দিলেন তার সৈন্যবাহিনী এবং স্বয়ং দানবকেও। দুর্জয়ের সেই ভস্মপীঠের ওপরেই গজিয়ে উঠল ঘন বন, যার নাম নৈমিষারণ্য। এখন ওরা বলেন নিমখার বন বা নিমসর। নিমসর নামে একটা রেল স্টেশনও আছে ওখানে। নৈমিষারণ্য থেকে নিমখার বন বা নিমসর কী করে হলো, ভাষাতত্ত্বের নিরিখে তা বোঝানো মুশকিল। তবে গোমতী নদী যেমন নব নব জলোচ্ছ্বাসে প্রতিদিন কুল ভেঙে নতুন চর তৈরি করে, তেমনি সাধারণের ভাষাও বহতা নদীর মতো নৈমিষারণ্য নামটিও ভেঙে চুরে নতুন নাম তৈরি করেছে। প্রথম কথা, সাধারণ মানুষ অরণ্য বলে না, বলে বন। এমনকি সাধারণ জনে এটাও খেয়াল করেনি যে নৈমিষারণ্য দুটো শব্দের সন্ধি, নৈমিষ যুক্ত অরণ্য। তারা শুধু শেষের মূর্ধন্যয় ফলাটাকে ছেঁটে প্রথমে বলতে আরম্ভ করেছিলেন নৈমিষার বন, যেন নৈমিষার একটা কথা। আপনারা হয়তো জানেনই যে মূর্ধন্যস্ব বর্ণটাকে উত্তর ভারতে অনেকেই খ উচ্চারণ করেন। সহস্র শীর্ষা পুরুষ, এই মন্ত্রটাকে বৈদিকরা অনেকেই পুরুষ বলেন। কবিরা অনিমিষে শব্দটাকে কাব্যি করে বলেছেন রৈব চেয়ে অনিমিখে। ফলে নৈমিষার বন থেকে প্রথমে নৈমিখার বন, আর তার থেকে নিমখার বন শব্দটা বলতে আর কত সময় লাগবে। ছোট শব্দটা অর্থাৎ নিমসর আরও সোজা, অর্থাৎ বনটাকেও ছেটে দিন, থাকে নৈমিষার, তার থেকে সোজা করে নিমসর। এই নিমসর নিমখার বন বা নৈমিষারণ্যেই কুলপতি শৌনকের 12 বৎসরের যজ্ঞ প্রক্রিয়া আরম্ভ হয়েছে। কম কথা তো নয়। এক একটি বিশেষ বৈদিক ক্রিয়াকলাপের জন্য একাধিক মুনি ঋষি ব্রাহ্মণ নিযুক্ত হয়েছেন। দিনভর ঋক মন্ত্রের উচ্চারণ, সামগান, যজ্ঞ, হোম, অগ্নি সমিন্ধন, সোমরস নিষ্কাশন, আহুতি, এত সব চলছে। প্রতিদিনের অভ্যস্ত প্রক্রিয়ায় শান্ত সমাহিত ঋষিরাও হাঁপিয়ে ওঠেন। তার ওপরে নিজেদের বিশেষ বৈদিক কর্মটি সাঙ্গ হওয়ার পর তাদের অবসরও জুটে যায় অনেক। তবু তো তখন অন্য মুনি ঋষিদের সঙ্গে গল্প জোড়া চলে না, কেননা একজনের কাজ শেষ হলে অন্যজনের বৈদিক ক্রিয়াকলাপ আরম্ভ হয়। তবে হ্যাঁ, দৈনন্দিন যজ্ঞক্রিয়ার পৌনপুনিকতা, ঋষিদের একঘেয়েমি অথবা তাদের অবসরের কথাগুলি মহাভারতে লেখা নেই। মহাভারতের কবির এসব কথা লেখা চলে না। মহাকাব্যের আরম্ভে তিনি শুধু জয় শ্লোকটি উচ্চারণ করেই লিখে ফেলেছেন। 12 বৎসরের চলমান যজ্ঞক্রিয়ার মধ্যেই এক পৌরাণিক এসে উপস্থিত হয়েছেন নৈমিষারণ্যে, শৌনকের তপবনে। যে সে পৌরাণিক নন, একেবারে পৌরাণিকত্বম লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা। সেকালে লোমহর্ষণের মতো কথক ঠাকুর দ্বিতীয় ছিলেন না। জাতের বিচারে তিনি বামুনদের থেকে সামান্য খাটো, কেননা তার জন্ম হয়েছিল বামুন মায়ের গর্ভে, কিন্তু তার বাবা ক্ষত্রিয়।
ক্ষত্রিয় কুলের যুদ্ধগৌরব আর বামুন মায়ের শুদ্ধশীল বৈদিক ব্রাহ্মণ্য ভাবনা এই শঙ্কর জন্মা ছেলেটির মনে এমন এক মিশ্রক্রিয়া তৈরি করেছিল যে সে শুধু গল্প বলাই শিখেছে, গল্প বলাই তার প্রথম প্রেম। ক্ষত্রিয় হয়েও যার বাবা বামুনের ঘরের মেয়েকে ভালোবেসে ফেলেছিল, সেই ভালোবাসার মধ্যেও গল্প ছিল, স্বপ্ন ছিল। গল্প আর স্বপ্নের মিলনেই সুত জাতির জন্ম। লোমহর্ষণ সেই সুত জাতির লোক। সুত জাতি নাকি ভারতের প্রথম বর্ণসংকর। শোনা যায় রাজা পৃথু, যার নামে এই পৃথিবী শব্দটি, সেই পৃথুর যজ্ঞে দেবতাদের গুরু বৃহস্পতির জন্য যে ঘৃতাহুতি প্রস্তুত করা হয়েছিল, সেই ঘিয়ের সঙ্গে দেবরাজ ইন্দ্রের ঘৃতাহুতি মিশে যায়। এদিকে আহুতি দেওয়ার সময় বৃহস্পতির ঘৃতাহুতি হাতে নিয়ে ইন্দ্রের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারিত হয়। ইন্দ্র হলেন দেবতাদের রাজা, ক্ষত্রিয়ত্বই রাজার সংজ্ঞা। ফল যা হওয়ার তাই হলো। এই হবির মিশ্রণের ঘটনা থেকেই সুত জাতির উৎপত্তি, পৃথিবীর প্রথম বর্ণসংকর। ক্ষত্রিয় পিতার ঔরসে ব্রাহ্মণ কন্যার গর্ভে তাঁর জন্ম। রাজাদের সারথিবৃত্তি অথবা তাঁদের মন্ত্রিসভায় একজন মাননীয় মন্ত্রী হওয়াটা তার কাছে মুখ্য কোনো কাজ নয়। তার প্রধান কাজ রাজা মুনি ঋষিদের বংশগৌরব কীর্তন করা, সৃষ্টি প্রলয় মন্বন্তরের বিচিত্র কথা শোনানো। আর ঠিক এই কাজেই সুত লোমহর্ষণের ভারত জোড়া নাম। লোমহর্ষণের আসল নাম কী ছিল তাও বোধহয় সবাই ভুলে গেছে। তার কথকতা, গল্প বলার ঢং ছিল এমনই উঁচু মানের যে তার কথকতার আসরে শ্রোতাদের গায়ের লোম খুশিতে খাড়া হয়ে উঠত। তাই তার নামই হয়ে গেল লোমহর্ষণ। স্বয়ং ব্যাসের তিনি প্রিয় শিষ্য। ব্যাস মহাকাব্য লিখেছেন, অষ্টাদশ পুরাণ লিখেছেন। তিনি লেখক, লেখার অডিও এফেক্ট তার ভালো জানা নেই। যেদিন তিনি দেখলেন তাঁরই লেখা জমিয়ে গল্প করে যে মানুষ শ্রোতাদের লোম খাড়া করে দিতে পারেন, সেদিনই বোধহয় তিনি এই সুত জাতীয় মেধাবী মানুষটির নাম দিয়েছিলেন লোমহর্ষণ এবং তাকে শিষ্যত্ব বরণ করে তার মহাকাব্যের রসে দীক্ষা দিয়েছিলেন। সেই লোমহর্ষণের ছেলে এসে উপস্থিত হয়েছেন শৌনকের আশ্রমে। উগ্রশ্রবা তার নাম। কথকতায় লোম খাড়া করার ক্ষমতা তাঁরও আছে। লোকে তাকে যত না উগ্রশ্রবা নামে জানে, তার থেকে বেশি জানে সে বাপকা বেটা। অর্থাৎ ভাবটা এই, আরে ও হচ্ছে লোমহর্ষণের ছেলে লৌমহর্ষণী, সুতের ছেলে সৌতি। আসলে লোমহর্ষণের কথকতা শুনলে যেমন শ্রোতার লোম খাড়া হয়ে ওঠে, তেমনি তার ছেলেরও সেই ক্ষমতা আছে। এই জন্যেই তাকে সবাই লোমহর্ষণী বলেই বেশি ডাকে। মহাভারত তাই বলেছে লোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা সৌতি। বাপের সুবাদে উগ্রশ্রবা সৌতিও ব্যাসের সঙ্গ পেয়েছেন। ব্যাস শিষ্য বৈশম্পায়নের তিনি বড় স্নেহভাজন। লোমহর্ষণী উগ্রশ্রবা যখন শৌনকের আশ্রমে এসে উপস্থিত হয়েছেন, তখন হয়তো সূর্য অস্ত গেছে। সারাদিন যজ্ঞক্রিয়ার পর তখন ঋষিদের অনন্ত অবসর। সবাই একসঙ্গে বসে আছেন, কথা দিয়ে কথা বাড়াচ্ছেন। ব্রহ্মচারী বালকেরা সমিত কুড়িয়ে বাড়ি ফিরে এসেছে। এই অবসর আর প্রশান্তির মধ্যেই লৌমহর্ষণী উগ্রশ্রবা তপবনে প্রবেশ করেছেন। লৌমহর্ষণীকে দেখে ঋষিমুনিরা সব একেবারে হৈ হৈ করে উঠলেন। সবাই মনে মনে একেবারে হাঁপ ছেড়ে বাঁচলেন। অনন্ত অবসর, অথচ বৃথা কাল না যায়। কথক ঠাকুরের আগমন এই অবসর সফল করার একমাত্র উপায়। কথক ঠাকুর উগ্রশ্রবা সৎ প্রসঙ্গ আর ধর্মকথা যতই বলুন, তার মধ্যে প্রধান আকর্ষণ হলো গল্প। রাজরাজরার গল্প, ঋষিমুনি অথবা ভগবানের বিচিত্র কাহিনী, লীলা প্রসঙ্গ। দিনভর বৈদিক ক্রিয়াকলাপে ব্যস্ত ঋষিরা গল্প শোনার আনন্দে সবাই মিলে একেবারে ঘিরে ধরলেন সৌতি উগ্রশ্রবাকে। সৌতি সমবেত মুনি ঋষিদের হাত জোড় করে নমস্কার জানালেন। বললেন, ঠাকুরদের সব কুশল তো?
আপনাদের ধর্মকর্ম তপস্যা ঠিকমতো চলছে তো? ঋষিরা কুশল বিনিময় করলেন উগ্রশ্রবা সৌতির সঙ্গে। এই বিশাল যজ্ঞ চলাকালীন যদি কোনো পৌরাণিক এসে পড়েন, এই রকম একটা প্রত্যাশার ভাবনা ঋষিদের মনে ছিল। তাই তারা একটা বিশেষ আসন ঠিক করেই রেখেছিলেন। মুনিরা সবাই উগ্রশ্রবাকে ঘিরে বসে পড়লে তিনিও তার নির্দিষ্ট আসনে বসলেন। এত দূরের পথ বেয়ে এসেছেন, জল মিষ্টি খেয়ে তিনি খানিক জিরোলেন। ঋষি ব্রাহ্মণেরা যখন দেখলেন তার শ্রান্তি আর নেই, তিনি বেশ আরাম করে জমিয়ে বসেছেন নিজের আসনে, তখন তারা বললেন, কোত্থেকে আসছো সৌতি? এতদিন কোথায় কোথায় ঘুরলে? উগ্রশ্রবা লৌমহর্ষণী বুঝলেন ঋষিরা গল্প শোনার জন্য একেবারে মুখিয়ে আছেন। তিনি বললেন, পরীক্ষিতের ছেলে মহারাজ জন্মেজয়ের সর্পযজ্ঞ চলছিল ঠাকুর। আমি সেইখানেই ছিলাম। সেখানে মহর্ষি বৈশম্পায়ন ব্যাসের বলা মহাভারতের কথা শোনালেন সবিস্তারে। এতদিনে সেই সব ভারত কাহিনী শুনলাম বসে বসে। তারপর সর্পযজ্ঞ সেরে এ তীর্থ সে তীর্থ ঘুরে পৌঁছালাম সমন্ত পঞ্চকে, সেই যেখানে কৌরব পাণ্ডবদের যুদ্ধ হলো। সব দেখার পর মনে হলো একবার আপনাদের সঙ্গে দেখা করে যাই, তাই চলে এলাম। এই দুটো কথা থেকেই উগ্রশ্রবা সৌতির গল্প বলার ক্ষমতা বোঝা যায়। উন্মুখ শ্রোতার কানে দুটো অব্যর্থ শব্দ সে ঢেলে দিয়েছে। এক, জন্মেজয়ের সর্পযজ্ঞ, দুই, কুরুপাণ্ডবের মহাযুদ্ধ। নৈমিষারণ্যের ব্রতক্লিষ্ট ঋষিরা অনেক দিন থেকেই জানতেন যে মহান কৌরবকুলে এক বিরাট জ্ঞাতিবিরোধ ধুমিয়ে উঠছে কতকাল ধরে। কখনো কৌরবদের অবস্থা ভালো, কখনো পাণ্ডবদের, এই রকমই চলছিল। কিন্তু মাঝখানে এত বড় যুদ্ধ ঘটে গেছে, পরীক্ষিত রাজা হয়েও বেশি দিন রাজত্ব করতে পারেননি। এই সব খবর তারা সবিস্তারে জানেন না। আর জন্মেজয়ের সর্পযজ্ঞটা তো একেবারেই নতুন খবর। অতএব উগ্রশ্রবা সৌতির কথার সূত্রপাতেই সমুৎসক ঋষিদের শ্রবণেচ্ছা শানিত হলো। আর এই সৌতির নিজের বোধবুদ্ধিও কম নয়। বৈশম্পায়নের বলা কথা শুনেই তিনি সন্তুষ্ট হননি। তিনি সরে জমিনে সমন্ত পঞ্চকে গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রের পরিবেশ পরিণতি দেখতে। জায়গাটা ভালো করে দেখা না থাকলে জ্ঞানীগুণী ঋষিমুনিদের কানটা খাড়া করে ঋষিমুনির সামনে ঘটনার বিবরণ দেবেন কি করে? তাছাড়া সমন্তপঞ্চক শব্দটা উপস্থিত ঋষিমুনিদের কানটা খাড়া করে তুলল। কারণ এই জায়গাটা অনেক কাহিনীর আকর। সেই সমন্তপঞ্চকে আবারও একটা নতুন ঘটনা ঘটেছে। এটা শ্রোতা ঋষিদের প্রশ্রয় উদ্রেক করার পক্ষে যথেষ্ট। ঋষিরাও বুদ্ধিমান। তারা শুধু সমন্তপঞ্চকের পরিণতি শুনে বিশাল এক উপন্যাস কাহিনীর মজা নষ্ট করতে চাইলেন না। তারা বললেন, ওই যে বললে দ্বৈপায়ন ব্যাসের কাহিনী, পুরাণ কথা, তা ব্যাসের কথা মানেই তো বেদ উপনিষদের নির্যাস, সূক্ষ্ম তত্ত্বের কথা, যার বহিরঙ্গে ভারতের ইতিহাস বিচিত্র উপাখ্যান। আসলে ঋষিদের মনে একটা পাপবোধ কাজ করছে। তারা যজ্ঞ করতে এসেছেন, তাদের মনটা সদা সর্বদা যজ্ঞ অথবা যজ্ঞাঙ্গীয় কাজেই ব্যাপৃত রাখার কথা। কিন্তু যজ্ঞের প্রাত্যহিক পৌনপুনিকতা এবং অবসর তাদের ঠেলে দিয়েছে অভিনব কাহিনীর সন্ধানে। কিন্তু কাহিনী আখ্যান উপাখ্যান যদি ব্যাসের লেখা হয় তবে তাদের বিরাট সুবিধে। যে মহাকবি চতুর্বেদের বিভাগ করেছেন, অষ্টাদশ পুরাণ লিখে তবে মহাভারত লিখতে বসেছেন, তিনি যে বেদ উপনিষদ পুরাণ উল্টে দিয়ে শুধুই প্রাকৃতজনের গল্প কথা বলে যাবেন না সে কথা নিশ্চিত। ঋষিদের এইটাই বাঁচোয়া। যজ্ঞ কার্যহীন একটা সময়ও তারা বৃথা সময় কাটাচ্ছেন না। তারা এমন একটা কাব্য ইতিহাস শুনতে চাইছেন যার মধ্যে পাপনাশিনী ধর্মকথাও যেমন আছে, তেমনই আছে বেদের হবির গন্ধ এবং উপনিষদের শান্ত জ্ঞান। ঋষিরা বললেন, তুমি আরম্ভ করো সৌতি, আমরা শুনতে চাই দ্বৈপায়ন ব্যাসের লেখা সেই কাহিনী। অদ্ভুত তাঁর ক্ষমতা, যিনি মহাভারতের মতো বিশাল গ্রন্থ রচনা করেছেন। ব্যাসস্য অদ্ভুত কর্মণঃ। মহারাজ জন্মেজয়ের সর্পযজ্ঞে গিয়ে বৈশম্পায়নের মুখে সেই কাহিনীই তো তুমি শুনে এলে। আরম্ভ করো তুমি।